আজকে ভূত চতুর্দশীর কথা বলবো। আমরা কলোকুয়ালি বলি ভূত চতুর্দশী, এবং কলোকুয়ালি যেটা বলি প্রায় সেটাই অর্থ করে ফেলি। অর্থাৎ এখানে এই দিনে, বিশেষ করে পরের দিন কালী পুজো আছে, যেহেতু ভূত প্রেতের ব্যাপার সেখানে থাকে, ডাকিনী যোগিনী ইত্যাদি থাকেন। আমাদের রঘুনন্দন, যিনি চৈতন্য মহাপ্রভুর জুনিয়র কন্টেম্পোরারি, তার যে স্মৃতি তত্ত্ব, তার যে স্মৃতি অষ্টাবিংশতি তত্ত্ব, স্মৃতিগ্রন্থ বলে পরিচিত যেটা, সেটাই তো সর্বত্র বাংলাদেশে মান্য হয়। এখন এই জায়গায় দাঁড়িয়ে খুব ইম্পর্ট্যান্ট হয়ে ওঠে যে রঘুনন্দন কি বলছেন এটার উপরে। তিনি লিখছেন, এবং যা লিখছেন তার মানেটা দাঁড়ায় যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশীর দিন দিবাভাগী, অর্থাৎ দিনের বেলায় এটা পালন করতে হয়, ভূত চতুর্দশী পালন করতে হয়। দেখুন, একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট এখানে, চতুর্দশী শব্দটা। চতুর্দশী মানে আমাদের ঠিক পরের দিনই অমাবস্যা হবে, এই চতুর্দশীতে ভূত চতুর্দশী। কিন্তু চতুর্দশীটা ইম্পর্ট্যান্ট এই জন্যে, এই দিন 14 পুরুষের কথাও ভাবা হয়। খেয়াল করে দেখুন, চতুর্দশী বলেই এই দিন 14 শাকের কথাও কল্পনা করা হয়, এবং সেটা যে আজ থেকে হচ্ছে, বাজারে এই সময় 14 শাক ওঠে। ভূত চতুর্দশীর দিন 14 শাক পাওয়া যায় বাজারে। 14টাই দেয় কিনা জানি না, কিন্তু অনেকগুলি তো দেয়। সেই অনুসারেই চতুর্দশী, এবং যে যে শাকগুলো আমরা বাজারে পাই সেগুলো ভূত চতুর্দশী প্রেসক্রিপশন নয়, এবং সেটা কতটা ইম্পর্টেন্ট সেটা পরে বোঝাচ্ছি। আমি রঘুনন্দনের কথাটা আগে বলি, যে কার্তিকে কৃষ্ণপক্ষস্য চতুর্দশ্যাং দিনোদয়ে, অর্থাৎ দিনের উদয় হবে যখন, তখন অবশ্যমেব কর্তব্যম, কি করতে হবে এই দিনটায়? স্নান করতে হবে। এই স্নান করার সঙ্গে পরবর্তীকালে এত সব শব্দ যুক্ত হয়েছে। অভ্যঙ্গ স্নান, অর্থাৎ ভালো করে গায়ে তেল মেখে স্নান করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। অবশ্যমেব কর্তব্যং স্নানম নরক ভীরুভি। এই আরেকটা ইম্পর্টেন্ট শব্দ হলো নরক। যারা নরকের ভয় পায়, এই দিন তারা ভূত চতুর্দশীর তিথিটা পালন করবেন। প্রথমে স্নান করবেন, এবং সেই স্নান করার পরে কি করবেন? অপামার্গস্য পত্রাণি ভ্রাময়েত শিরাসোপরি। শির মাথার ওপরে ওই অপামার্গ বলে একটি গাছ পাওয়া যায়। সে গাছটা যে কি গাছ, সেটাকে আমরা যে একটা মানে বাংলায় বললেও যে ভালো করে বুঝতে পারবেন তা নয়। তবে হ্যাঁ, বাংলায় যিনি করেছেন তিনি কম মানুষ নন। শব্দকল্পদ্রুমের মতো জায়গা, সেখানে বলছেন এই অপামার্গ হচ্ছে আমাদের আপাং গাছ। আপাং বলে সত্যি একটা গাছ আছে, এবং এই গাছ যৌবনবতী যখন হয়, মানে তখন অসামান্য সুন্দর দেখতে লাগে। তার মানে লম্বা লম্বা হয়, মোটামুটি 25 ফুট পর্যন্ত উঠে যায়, সরু সরু জায়গা। তার উপরে যে ফুলটা হয় তার মধ্যে একটু লালচে ভাব থাকে, তার মধ্যে আবার একটা সাদা ফুল টাইপের হয়। যারা আপনারা চান, আপনারা গুগলে দেখবেন এটা, যে অপামার্গটা শুধু গুগল দেখলেই হবে, এর থেকে বেশি দেখতে হবে না। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট তো দেখতেই পারে। আমি গুগল দেখে কথা বলছি না, আমি বলছি কিন্তু একেবারে আয়ুর্বেদের যে সমস্ত বইপত্র সেইখান থেকেই, এবং হরিদাস আমাদের যিনি শব্দকল্পদ্রুম তৈরি করেছেন, রাধাকান্ত দেব, তার ইয়েতেই তৈরি হয়েছিল। তা এখন সেখানে
লেখা আছে যে আপাং ইতি ভাষা, অর্থাৎ বাংলা ভাষায় এটাকে আপাং গাছ বলে। সেই অপামার্গের যে পত্র অর্থাৎ পাতা, সেটা নিয়ে ভ্রাময়ের শিরসোপরি, মাথার চারদিকে ঘোরাতে হবে। মাথার চারদিকে ঘোরানো মানে এমন একটা গাছের কথা ওনারা বলছেন যে গাছের একটা সার্বত্রিক আয়ুর্বেদের একটা এক্সটেনশন আছে, মানে এত ধরনের রোগ এতে সারে, যাতে অপামার্গ সম্বন্ধে এমনও ভাব প্রকাশ বলে তো মোটামুটি একটা বই আছে, যেটা আয়ুর্বেদের বই, সেখানে তার কতগুলো পর্যায়বাচক শব্দও আছে। অর্থাৎ কিনা শুধুমাত্র বাংলাতে আপাং বলছি তা বলে হয় না, সংস্কৃতেই যখন এতগুলো শব্দ আছে, তার মানে এটা অত্যন্ত পরিচিত ছিল আয়ুর্বেদের একটা মহৌষধি হিসেবে। অপামার্গ সৌখরিক, ময়ূরকোথ দুরালভা, ময়ূরক, সৌখরিক, এগুলো এক একটা জায়গায় এক একটা নাম, আগে ভাষা, পরে কিন্তু ব্যাকরণ। এই শব্দগুলো কিন্তু আমার মনে হয় অল ইন্ডিয়াতে এইভাবে এক একটা জায়গায় চালু ছিল, সেগুলো সংস্কৃতাইজড হয়ে গেছে। কণ্ঠপত্র, সম্ভবত গাছের এই পাতার একটু কাঁটার ভাব আছে মনে হয়, না হলে কণ্ঠপত্র শব্দটা কেমন করে, কণ্টক মানে তো কাঁটা। প্রত্যক পর্ণিম, প্রত্যেকটা পাতা খুব পরিষ্কারভাবে বোঝা যায় এবং প্রত্যক্ষ দেখা যায়। কীর্তিত পর্যায়বাচকই, এগুলো হচ্ছে সব সিনোনিমস। অপামার্গের যে ওষুধ, এটার প্রথম নাকি একটা ওষুধ হচ্ছে রাক্ষসে খিদে, যাকে বলে, দেখবেন হোমিওপ্যাথিকের বাংলা বইতে এরকম লেখা থাকে, রাক্ষসে খিদে। সেই রাক্ষসে খিদে কমায়, এরকম ধরনের হয়। অপামার্গ যদি অ্যালকালাইন মানে ক্ষার হিসেবে তৈরি হয়, তাহলে সেটা পেপটিক ডিসঅর্ডার কমায়। এবং শুধু তাই নয়, এর অ্যান্টি ইনফ্লেমেটরি, মানে ফুলে গেছে এরকম জায়গায়, উন্ড হয়েছে, কেটে গেছে এইসব জায়গায়, রক্ত বন্ধ করে। রেনালস যে ইউরিন সার্কুলেশন যেগুলো হয় আর কি, রেনাল ক্যালকুলি বিশেষ করে যে পাথর হয়, সেগুলোর ক্ষেত্রে খুব ভালো উপযোগ আছে এই অপামার্গ বৃক্ষের। সিস্টাইটিস, সিস্ট হয় মাঝে মাঝে, ছোট্ট ছোট্ট ব্রণ টাইপের সাদা সাদা টিপলে পরে বেরোয়, সেগুলোর উপরে। এমনকি এই যে মানে আমাদের মায়েরা যে গর্ভধারণ করেন, বলে যে প্রথম থেকেই, এমনকি পুংসবন ক্রিয়া যেটা আগেকার দিনে যেটা হতো, এখন আর কোনোভাবেই সেটা পালিত হয় না, সেখানে অপামার্গের লতা পত্র এগুলো পেটে লাগিয়ে রাখার কথা ছিল। এবং এটা যদি লাগিয়ে রাখা যায়, বিশেষ করে ফ্রেশলি যখন সন্তান জন্মাবে তার আগে আগে, সেখানে নাকি মায়েরা সুখ প্রসবা হন, খুব ইজি ডেলিভারি হয়, এরকম অপামার্গের গুণ। এই একটা গাছ মাথার ওপর দিয়ে ঘুরিয়ে বলা মানেই হচ্ছে এই গাছটার সর্বাঙ্গের বিভিন্ন মানে আমাদের যে সব রোগ হয় সেখানে ইম্পর্টেন্স আছে। না হলে শিরাসাহ পরি, শিরাসাহ উপরি, হ্যাঁ, এই চার দিকে ঘোরাতে হবে ডান হাত দিয়ে। আর কি করতে হবে? ততশ্চ তর্পণং কার্য, তর্পণ করতে হবে। তর্পণ করলেই কি মনে হবে? ওই যে আমাদের পিতামাতা যারা গেছেন চলে, হ্যাঁ, তাদের কথা মনে হবে। এবং সেখানে আমরা সবসময় বলি না তো 14 পুরুষে এটা করতে পারবে না, সেই 14 পুরুষ অর্থাৎ চতুর্দশ পুরুষ, যাদের নামও এখন কেউ মনে রাখতে পারেন না। 3 পুরুষের নাম মনে রাখাই এখন কারা মনে রাখে আমি জানি না, এখন এইটাই কঠিন হয়ে গেছে। তো এই যে চতুর্দশ পুরুষ, তাদের ভাবনা করা, তাদের নামে একটু জল দেওয়া এই দিন করতে হয়, ওই জন্য দিনের বেলায় বলেছে। ততশ্চ তর্পণং কার্য। তর্পণটা প্রধানত কার হবে জানেন? ধর্মরাজস্য নামভি, অর্থাৎ যম তর্পণ করতে হবে, যমের উদ্দেশ্যে তর্পণ। কিন্তু যম কি? এই যত পিতৃলোক পিতৃমাতৃ আমাদের কাছে দেবতার স্বরূপ যারা, তাদের আধিপত্য তো যমের। সেই জন্য সকলেরই, আমাদের সকলেরই আধিপত্য। এমনকি যজুর্বেদের মধ্যে
এরকম কথা আছে যে যতদিন পৃথিবী থাকবে ততদিন যমের আধিপত্য থাকবে। তিনি তো ধর্ম অধর্ম বিভাগ বিভাগ বিভাগজ্ঞ, ধর্ম এবং অধর্মের বিভাগ যিনি জানেন, সেই অনুসারেই একটা নরক আর একটা স্বর্গ এই ভাবনা তৈরি করা হয়। ওই জন্যে বলা হচ্ছে যে তর্পণং কার্যম ধর্মরাজস্য নামভি, ধর্মরাজ, তাকে ধর্মরাজ বলা হয়। সেই তার নামে যত নাম আছে সেই নাম ধরে যদি যমতর্পণ করা যায়, আর কি করতে হবে, নরকায়। এই যে নরকায়, এই চতুর্থী বিভক্তিটার মানে অন্যরকম দাঁড়িয়ে যায়, যার জন্য রঘুনন্দনকে মানে নরকায়, ধরা যাক আমি দানায় ব্রতম, আমি দান করার জন্য একটা ব্রত নিচ্ছি, তার মানে নরকায়, নরক পাবার জন্য তো হতে পারে না এটা, হ্যাঁ। কিন্তু এখানে নরকায় শব্দটা ব্যবহার করেই, এই মানে শ্লোক উচ্চারণ করেই তারপরেই রঘুনন্দন লিখছেন। রঘুনন্দনের শ্লোক এটা নয়, নিশ্চয়ই পূর্বেই শ্লোক ছিল যার জন্য রঘুনন্দন এটাকে ব্যবহার করছেন। সেই শ্লোক ব্যবহার করেই তারপরে নরকায় এইটা বলার সঙ্গে সঙ্গে উনি লিখছেন, নিজেই লিখছেন, নরকায় নরক নিবৃত্ত, যাতে নরকে যা যাই সেই জন্যে যমের তর্পণ করতে হবে। অপামার্গ ভ্রামণে মন্ত্র, চিন্তা করুন অপামার্গের ইম্পর্টেন্সটা এই দিনে এমন যে সেখানে একটা মন্ত্র উচ্চারণ করছেন, শীতলোষ্ণ সমাযুক্ত সকণ্টক দলান্বিত, সকণ্টক দলান্বিত, বলছে তুমি শীত এবং উষ্ণ গুণযুক্ত, অর্থাৎ তুমি গা গরমও করতে পারো, তুমি গা ঠান্ডাও করতে পারো, বিভিন্ন রকম প্রয়োগ তার আছে, তার সঙ্গে অনুপান থাকবে কবিরাজদের, হ্যাঁ। সকণ্টক দলান্বিত, অর্থাৎ কাঁটা আছে একটু, এবং দল মানে সেই পাতাগুলো, অর্থাৎ পুষ্প হয় ফুলের পাতা, সেগুলো। হর পাপম অপামার্গ ভ্রাম্যমান পুনঃ, তোমাকে যে বারবার আমি ঘোরাচ্ছি মাথার উপর দিয়ে, আমার সমস্ত পাপ মানে কিন্তু আমার সমস্ত রোগ নিবারণ করো। কারণ মানুষের এই ধারণা ছিল যে অনেক পাপের ফলে রোগ হয়েছে, ফলে পাপ শব্দটা ব্যবহার করছেন, অর্থটা কিন্তু দাঁড়াবে অনেক রোগ নিবারণ করো। আরও কতগুলো ফাংশন আছে এই দিন। তথা প্রদোষ সময়ে দীপান দদ্যাৎ প্রযত্নত, প্রদোষ সময় মানে সন্ধ্যাকালে দীপ দান করতে হবে। এবং কাদের উদ্দেশ্যে, ব্রহ্মা বিষ্ণু শিবাদীনাম ভবনেষু মঠেষু চ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এদের যেখানে যেখানে তার মন্দির আছে কিংবা তাদের যেখানে পুজো হয় সেই সব ভবন, সেখানে। আর কোথায় কোথায় এই দীপ দিতে হবে, কূটাগারেষু, কূটাগার মধ্যে কোনো কূট অস্ত্র সেখানে আছে এটা নয়, কিন্তু কূটাগার মানে হচ্ছে যেখানে যেখানে এই কোনো জিনিস দিয়ে ঢেকে গেছে, অন্ধকার হয়ে গেছে, সেই সব অন্ধকার জায়গায়, চৈত্যেষু, বড় উঁচু জায়গায় হোক, গুহাসুচ, অর্থাৎ গুহা যদি থাকে, নদীষু চ, এমনকি নদীর সামনেও, সন্ধ্যাবেলা হয়তো নদীতে অন্ধকার লাগে, সেখানেও একটা দীপদান। তার মানে কি, এই সমস্ত প্রকৃতিগুলো কিন্তু আমরা এই দিন জ্বালিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখবেন যে কার্তিক মাসে অনেক সময় একটা লেখা থাকে যে আকাশে পিতৃলোকের উদ্দেশ্যে আকাশ দ্বীপ একটা জ্বালায়, অনেক সমগ্র কার্তিক মাস ধরে চলে এটা, হ্যাঁ। ফলত এই মাসেই যেহেতু চতুর্দশী পরে কার্তিকে কৃষ্ণপক্ষস্য, তার মানে এই দিন থেকেও দীপদান 1 মাস ধরে দেওয়া যায়, এটা বুঝতে হবে। এর মন্ত্রটাও কীরকম দেখুন, ওং নমঃ পিতৃভ্য, অর্থাৎ পিতামাতা যারা চলে গেছেন তাদের উদ্দেশ্যে, প্রেতেভ্য, অর্থাৎ যে পিতামাতারা চলে গেছেন। এখানে প্রেত মানে আমি বোধহয় অসংখ্যবার বলেছি যে ভূত প্রেত নয়, মানে প্রকৃষ্টভাবে এটা উপসর্গ, আর ই ধাতু মানে হচ্ছে যাওয়া, ইতঃ ইতঃ
দুটো সন্ধি করলে হবে প্রেত, অর্থাৎ যিনি চলে গেছেন চিরতরে, তার উদ্দেশ্যে, সেই পিতামাতার উদ্দেশ্যে, কিংবা আরও পূর্বপুরুষের উদ্দেশ্যে, সম্ভবত চতুর্দশ পুরুষের উদ্দেশ্যে নম প্রতীভ্য। চতুর্দশ পুরুষ নাম মনে থাকে না বলেই পিতৃভ্য, পিতাদের অর্থাৎ পিতা মায়েদের উদ্দেশ্যে আমি এই দীপ দান করছি। এবং লাস্ট জায়গাটা নম ধর্মায় বিষ্ণবে, বিষ্ণুর স্বরূপ যে ধর্মরাজ যম, আমি তার উদ্দেশ্যে দিচ্ছি নম। এবার আবারও ধর্মের যে যমের যে স্বরূপ সেটা কীরকম, নম ধর্মায় রুদ্রায়। রুদ্র ইজ দ্য গড অফ ডিস্ট্রাকশন। যমও তো যাকে নিয়ে গেলেন তিনিও তো একটা ধ্বংস করছেন, ওই জন্য তার রুদ্র স্বরূপের কথা বলা হচ্ছে। ধর্মায় মানে ধর্মরাজ যম, রুদ্রায় কান্তার পতয়ে নমঃ, তার মানে ভগবান রুদ্রের উদ্দেশ্যেও আমরা এই দিন দীপ দান করছি। ভবিষ্য পুরাণে এরকম আছে যে কার্তিকে ভৌমবারে চ, ভৌমবার মানে হচ্ছে মঙ্গলবার। বিশেষত এই তিথিটা মঙ্গলবারে যদি হয়, কিংবা এই তিথি পেরিয়ে গেলেও কিংবা আগে থাকলেও মঙ্গলবারে যদি হয় কার্তিক মাসের, সেই মঙ্গলবারগুলোতে চিত্রা কৃষ্ণ চতুর্দশী, সেই মঙ্গলবারে যদি এই কৃষ্ণা চতুর্দশী পড়ে, তস্যাম আরাধিত স্থানু, সেদিন যদি শিবকে এইভাবে মানে দীপদান করা যায়, সাক্ষাৎ নয়েত শিবপুরং ধ্রুবম, তো শিবলোকে চলে যাবে তুমি। এটা বাড়িয়ে বলা হলেও এটা ধরা যাক শিবলোক আমরা কোথায় আছে জানি না, আমরা ধরেই নিলাম যেটা বাড়িয়ে বলেছেন, কিন্তু শিব মানে তো মঙ্গল, সেই মঙ্গল লোকে তুমি যাবে। অর্থাৎ সমস্ত কিন্তু এনভায়রনমেন্টটাকে খেয়াল করা হচ্ছে। ভূত চতুর্দশী একটা খেয়াল করে দেখুন, ভূত মানে কিন্তু গত, ওই প্রেত যেরকম, ভূত মানে যা অলরেডি হ্যাপেন্ড। আমরা বলি না অভূতপূর্ব, মানে এমন একটা ঘটনা যা আগে ঘটেনি। তাহলে ভূত মানে, অভূত মানে যদি তাই হয়, ঘটেনি নেগেটিভ হয়, তাহলে ভূত মানে যেটা ঘটে গেছে, অর্থাৎ আগে হয়ে গেছে, অর্থাৎ তাঁরা চলে গেছেন, এই অর্থ হলো ভূত। না হলে ভূত মানে অশরীরী আত্মা এসে নানান রকম করছে, এটা না ভাবাই ভালো। আর কি বলছে না, যমুনায়াং বিশেষেণ, খেয়াল করে দেখুন, যমের সঙ্গে যমের বোন হচ্ছেন যমুনা। হ্যাঁ, দুদিন পরেই ভাইফোঁটা হবে, তখন যমকে যমুনা দেয়, যমকে ফোঁটা, তাই না? তাহলে কতটুকু আরম্ভ হচ্ছে আমাদের সেই ভাইফোঁটার যে আরম্ভটা, এখান থেকেই আরম্ভ হচ্ছে। কিন্তু যম এবং যমুনা দুজনকেই স্মরণ করা হচ্ছে। বিশেষেণ নিয়ত স্তর্পয়েদ যমান, তাহলে যমুনার এবং যম এই দুজনকেই তর্পণ করবে, অর্থাৎ জল দেবে তাদের উদ্দেশ্যে, দীপ দেবে তাদের উদ্দেশ্যে। ধর্মরাজস্য নামানি ভবিষ্যে যথা, আবার ভবিষ্য পুরাণ যমের নাম করছেন। দেখুন কতটা ইম্পর্টেন্স থাকলে এতগুলো কথা রবিনন্দন বলছেন। রঘুনন্দন এত কথা বলার লোক নয়, কিন্তু যমায় ধর্মরাজায় মৃত্যবে শান্তকায়, যমের একটা নাম অন্তক, মানে তিনি সব শেষ করে দেন। মৃত্যবে তিনি মৃত্যুস্বরূপ, তিনি ধর্মরাজ। বৈবস্বতায়, বিবস্বান সূর্য তার ছেলে হচ্ছেন যম। আর কি, কাল স্বরূপ, মহাকাল। আমরা বলি না কাল পক্ক হয়েছে, অতএব তিনি চলে গেছেন। কালায় সর্বভূত ক্ষয়ায়, সমস্ত প্রাণীবর্গকেই যিনি একটা না একটা সময় মৃত্যু দেন। ঔদুম্বরায় দয়ায় দদনায় নীলায় পরবেষ্ঠিনে, যমের চেহারাটা একটু কালচে রঙের বলে ভাবছেন, এবং পরমেষ্ঠী ব্রহ্মার মতো একটা তার ভাবনা। বৃকোধরায় চিত্রায় চিত্রগুপ্তায় বৈ নমঃ, আপনারা চিত্রগুপ্তের নাম শুনেছেন।
তিনি সব হিসেব রাখেন, কিন্তু আসলে চিত্রগুপ্ত এক প্রকার জমই বটে। যাই হোক, এতে নাকি সংবৎসরের তাপ মানে সমস্ত পাপ নাকি ধুয়ে যাবে। তিলৈর মিশ্রই তিলৈর মিশ্রাম স্ত্রীন মানে তিনবার করে অন্তত, হ্যাঁ, দদ্যাৎ জলাঞ্জলি, দিনের বেলায় এই জলতর্পণটা যমের উদ্দেশ্যে করতে হবে। তাতে সংবৎসর কৃতং পাপম তৎক্ষণাভিবনশ্যতি, সংবৎসরের যত পাপ সেই দিন ধুয়ে যাবে। এইবার আমাদের খুব চেনা জিনিসটা বলছেন, স্বয়ং রঘুনন্দন উচ্চারণ করছেন। তার মানে 16th সেঞ্চুরিতেও এই আচার ছিল বলে তিনি লিখছেন আচারাত। অতএব আচার কি আছে এখানে এই দিনটায়? চতুর্দশ শাক ভোজনং কর্তব্য, 14 রকমের শাক খেতে হবে। তত্র নির্ণয়ামৃত ধৃত বচনই, তার মানে নির্ণয়ামৃত কিন্তু অবধারিতভাবে রঘুনন্দনের অনেক আগে লেখা হয়েছে। তিনি ধরছেন মানে, এই শ্লোকটা তিনি ধরছেন মানে যে কতকাল থেকে তাহলে 14 শাক খাওয়ার নিয়ম আছে। এবং আমি অবাক হই এই ট্র্যাডিশনটাতে যে এখনো সেটা চলছে। এই যে 14 শাক মানেটা আগে বোঝবার চেষ্টা করবেন। শাক মানে আমাদের যখন মধ্যপদলোপী সমাস পড়তে হতো তখন আমরা বলতাম যে এই মাঝখানে যে শব্দটা আছে ওটা লুপ্ত হয়ে যাবে, তারপরে দুটো মিলে সমাস হবে। এই হচ্ছে মধ্যপদলোপী সমাসের ভাবনা। সংস্কৃতে যখন আমাদের পাণিনি পড়তে হয়েছে তখন কিন্তু পাণিনিতে ওই মধ্যপদলোপী সমাসটা কথাটা বলতো না, বলতো তার উদাহরণ হচ্ছে শাকপ্রিয় পার্থিব। পার্থিব মানে একজন রাজা যিনি শাকপ্রিয়। তো আমরা মাস্টারমশাইকে প্রশ্ন করেছি, এটা কি হলো যে শাক, রাজা শাক ভালোবাসেন? বলছেন না, শক ধাতু শকনৌতি। শক ধাতু মানে হচ্ছে পারা, সব কিছু পারেন যিনি, হ্যাঁ, শক ধাতু তালব্য শক কয় হসন্ত শকনৌতি ন শকনুম মানে পারবো না করতে, হ্যাঁ, আমরা পারবো না করতে। এখন এই যে শক ধাতু, এটা সঙ্গে বাংলাতে অপ্রত্যয় প্রত্যয় বলে, সংস্কৃতে বলে ঘৈং প্রত্যয়। শক ধাতুর সঙ্গে ঘৈং প্রত্যয় করলে শাক হবে। তার মানে শাকপ্রিয় পার্থিব রাজা, ভয়ঙ্করভাবে শক্তিপ্রিয়। তাই তো হওয়ার কথা, তিনি শক্তি ভালোবাসেন। তাহলে আর এক অর্থে যে এই শাক আমরা ব্যবহার করছি, অর্থাৎ শাক অর্থে ভেজিটেবল অর্থে যে ব্যবহার করি যখন, তখন মানে এই শাক কিন্তু শক্তি দেয়। যার জন্যে শাকের এত মহিমা আয়ুর্বেদে আছে, এবং বিভিন্ন রকম শাক থেকে বিভিন্ন রকম আয়ুর্বেদিক উপাদান তৈরি হয় যেটা বলবার মতো নয়। আমি তো সেই জিনিসটা খুব ডিটেলসে বলতে পারতাম, কিন্তু বলবো না, কারণ ডিটেলসে বললেই আর ধৈর্য থাকবে না আপনাদের। শাকগুলোর নাম করছেন ওলম, তার মানে ওলের শাক। আমরা যে ওল খাই সেই ওল, ওলের শাক, ম্যাড্রাসি ওল নয়, আমাদের দেশজ যে ওলগুলো হয় সেইগুলো, যা গলা ধরে। কিন্তু খেয়াল করে দেখুন, বর্ষাকাল যেই চলে যাবে, যেই ভালো রোদ উঠবে, সব মান থেকে আরম্ভ করে ওল সব গলা ধরা কমে যাবে। যার জন্যে নবপত্রিকা যখন হচ্ছে, নবপত্রিকা মায়ের জন্যে সপ্তমী পুজোর দিন যে নবপত্রিকা স্নান করানো হয়, সেখানেও কিন্তু দেখবেন মান একটা, মান কচু, মান এবং কচু দুটো আলাদা করে বলা হয়েছে, হ্যাঁ। এবং সেই নবপত্রিকার মধ্যে দুটোই কিন্তু এই মান এবং কচু, মানে গলা ধরাটা কমে যায় ওই সময়। এই সময় নতুন যে হারভেস্টগুলো সেগুলোর মধ্যে এইগুলো। ইনফ্যাক্ট অন্যান্য জায়গায়, ভারতবর্ষের অন্যান্য জায়গায় যেটা পালন করা হয় সেটা আমি পরে বলছি, সেখানে কিন্তু এই নিউ হারভেস্ট, এমনকি এরকম হারভেস্ট ওনারা যেটা করছেন যে একদম নতুন যে চাল উঠছে এই সময়ে যে হারভেস্ট অন্য দেশে, আমি বাংলার কথা বলছি না, কিন্তু
বাংলায় কখন চাল ওঠে সেটা ছেড়ে দিন, অন্যান্য জায়গায় বলা হচ্ছে যে নিউ হারভেস্ট সিজনে যে যদি তখন ভালো করে নাও ওঠে, একটু সামান্য যেটা পাকলো সেটাকে থেঁতলে চিড়ে তৈরি করে সেইগুলো দিয়ে কিন্তু ওরা বলেন নরক চৌদাস। চৌদাস মানে চতুর্দশ, এই যে চতুর্দশী, এই চতুরের ওরা করেছে চয় ঔকার, আর দশ হচ্ছে এই যে চতুর্দশী, 4 আর 10 মিলে তো চতুর্দশী 14, সেই 10টাকে ওরা নিজস্ব উচ্চারণে স্বাভাবিকভাবে নর্থ ইন্ডিয়াতে একটা আকার লাগিয়ে দেয়, চৌদাস, নরক চৌদাস। দেখুন আবার ইমপ্লিকেশনটা দেখুন, এখানে রঘুনন্দন বলছেন নরকায়, নরক নিবারণের জন্যে। এরা আর একটা অর্থ পরে বলছি, নরক চতুর্দশী। আমাদের এখানে যেটা ভূত চতুর্দশী বলছে সেটা সারা ভারতবর্ষে কিন্তু নরক চতুর্দশী বলে পরিচিত। সে কথায় পরে আরেকবার আসবো। কি কি শাক খেতে বলছেন? ওলের শাক, কেমুক বাস্তুকম। আমি কেমুক মানে ভালো করে বলতে পারবো না, কারণ আমি জানি না, কিন্তু সাধারণ বাংলা ভাষায় নাকি এটাকে কেবু বলে। কেবুটা কি জিনিস আমি চোখে দেখিনি। বাস্তুকম, আপনারা ভাবেন বাস্তু শাক একটা শব্দ উচ্চারিত হয়, আসল কথা হচ্ছে বেথো শাক, যেটাকে কেউ বেথুয়া বলে, কেউ বাথুয়া বলে, আমরা বলি বেথো। এদেশে লোকেরা বলেন বেথো শাক। বেথো শাক অনেকেই খায়। সরসপম, সর্ষের শাক। কালঞ্চ, এই কাল কথাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা নাকি কাসুন্দা গাছ, এই কাসুন্দা গাছও আমি চোখে দেখিনি। নিম্বম, নিম পাতা, এটা অনেকেই শুনেছি, কাজে নিম পাতা এই গাছ খাওয়া। জয়াম, জয়ন্তী গাছ, এটা অবশ্যই আয়ুর্বেদের একটা ওষুধ, এবং জয়ন্তী ওই নবপত্রিকাতেও দিতে হয়, যে নবপত্রিকাতে বাঁধা হয় কলা গাছের সঙ্গে, তার সঙ্গে এটাও লাগানো হয়। হ্যাঁ, এবং স্বয়ং এই যে জয়াম অর্থাৎ নিম্বম, তারপরে বলছেন জয়াম, এই জয়াটাকেও রঘুনন্দন বলে দিচ্ছেন জয়াং জয়ন্তীম। এবং লক্ষ্য করে দেখুন, জয়ন্তী মঙ্গলা কালী দিয়ে কিন্তু আরম্ভ হয় এটা। কালী পুজো, কালীর নামে কিন্তু জয়ন্তী মঙ্গলা কালী, তার মানে এটা অলসো আ হার্ব অ্যান্ড দ্য নেম অফ কালী। আর কি শালিঞ্চিম, শালিঞ্চিটা কি জিনিস? আমরা যাকে বলি সিঞ্চে শাক, সেটা হচ্ছে শালিঞ্চিম। হিলমৌচিকাংচ, হিলমৌচিকা, আসল কথা বলে হেলঞ্চা। পটুকম, পটুকম মানে হচ্ছে পটল। পটলের যেসব গুণ বলা আছে না আয়ুর্বেদে, পটল পত্রং পিত্তঘ্নং, পটলের পাতা পিত্তনাশ করে, হ্যাঁ, মূলং তস্য বিরেচকম, এসব নানান রকম আছে, মানে খুব এই বাওয়েলস ক্লিয়ার করে, এসব আছে। হ্যাঁ, এবং তারপরে কোনটা যেন একটা বলছে, সেটা আমার ফলং তস্য ত্রিদোষগ্নম, মানে কফ বাত পিত্ত, পটল খেলে নাকি তিনটেই মানে মানে সেরে যায়। কিন্তু আমরা যেভাবে পটল ভেজে খাই ওরকম নয়, সেদ্ধ খেতে বলবেন ওনারা। শৌলফম, আর একটা শাক খেতে হবে, সেটা হচ্ছে শৌলভ। আমি এটাও বলতে পারবো না, কিন্তু বাংলায় নাকি একে শুলফা শাক বলে, আমি বলতে পারবো না। গুরুঞ্চি, গুরুচিম তথা, গুরুচি মানে হচ্ছে আপনার গুলঞ্চ, অনেকে গুলুঞ্চু বলেন। হ্যাঁ, ভন্টাকি, এটা দেখার জিনিস। গুরুঞ্চিতে অনেকে আবার গোলক চাঁপা বলেন, তার শাক হয় কি করে বলতে পারবো না। আমার মনে হয় গোলক চাঁপার ব্যাপারটা আলাদা, গুলঞ্চু গাছও একটু আলাদা, এটা আমার নিজের মনে হয়। অথচ দুটো অর্থই আছে, অন্তত শব্দকল্পদ্রুম তাই বলে। ভন্টাকিং, এই ভন্টাকিংটা অদ্ভুত লাগবে শুনতে, এটা আসলে কিন্তু বেগুন। এখন বেগুনের যে পাতা, সেগুলো দিয়ে শাক খায় কি না আমি জানি না, কিন্তু নিশ্চয়ই খেত। আর একটা হচ্ছে সুনিসন্নকম। সুনিসন্নক একটা এমন একটা শব্দ, যেটা আমরা যেটা বলি না শুষ্নি শাক, সেইটা তাই একটা বেশ ভালো রকম লেখা আছে, বড় সড়ো লেখা, আমি ওটাও পড়ছি না, পড়লে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে। শিবদিনে, শিবদিন, এই যে এতগুলো শাকের কথা বলা হলো,
শিব দিনে, এই দিনটাকে শিবের দিন বলে বলছেন। শীত বলেই ভূত প্রেতের কথা ভাবনা করে লোকে, কিন্তু এইগুলো হচ্ছে উপাদান যা দিয়ে আমাদের ভূত চতুর্দশী মানে পালন করতে হয়। শিবদিনে খাদন্তি যে মানবা, যেসব মানুষ এই শিবের দিনে এই জিনিসগুলো খান, শিবের দিন কিন্তু যমেরও দিন বটে। প্রেতত্ব নচ যান্তি কার্তিক দিনে, এইরকম দিনে যদি খান এইসব শাক টাক, তাহলে প্রেতত্ব নচ যান্তি, অর্থাৎ অনেক দিন তারা বাঁচেন। কৃষ্ণে চ ভূতে তিথৌ, কৃষ্ণে চ ভূতে তিথৌ, ভূত শব্দটা উচ্চারণ করা হলো। ভূত মানে এই কৃষ্ণা চতুর্দশীকে আমরা ভূত চতুর্দশীও বলতে পারি। ভূতের ব্যাপারটা, ভূত চতুর্দশীতে ভাবেই সবাই যে একটা খুব ভূতের ব্যাপার, উপদ্রব হয়, কিন্তু ভূত চতুর্দশী এই নামটা আসলে ভূত চতুর্দশী, এই নামটা অনেকটাই মানে সিং নেই তবু নাম তার সিংহ, এই রকম। ভূতের কোনো ব্যাপারই এর মধ্যে নেই। শাকের ব্যাপার আর একটা কথা আমি না বলে পারি না, এই যে শালিঞ্চি হেলঞ্চা এসব বললাম না, এটা আমি না বলে পারি না। দেখুন, রঘুনন্দন লিখছেন চৈতন্যদেবের লোয়ার কন্টেম্পোরারি, আর চৈতন্যদেব তিনি পুরীতে মানে বৃন্দাবন যাচ্ছিলেন, বৃন্দাবনে যাওয়া তার হলো না, তাকে ফিরিয়ে এনে অদ্বৈত মহাপ্রভুর বাড়িতে ঢুকিয়ে দিলেন নিত্যানন্দ প্রভু, ছলনা করেই বলা যায়। মানে তারা ক্যাথলিক কিছুতেই চান না যে প্রভু বৃন্দাবন যান, একবার এই দিকেই থাকুন। যাই হোক, নিয়ে এসছেন, শান্তিপুর থেকে খবর গেছে নবদ্বীপে একেবারে সচী মাতার কাছে, সতী মামা আলু থালু করে চলে এসছেন একেবারে মহাপ্রভুকে দেখবেন বলে এবং তাকে একটু রেঁধে খাওয়াবেন বলে। সেই অদ্বৈত প্রভুর বাড়িতে যে মহামহোৎসব তৈরি হচ্ছে, সেখানে সচী মাতা রান্না করছে, এবং রান্না করেছেন তার মধ্যে সভা হইতে ভাগ্যবন্ত বলছেন যত রান্নাবান্নার তরকারি হয়েছে, ডাল হয়েছে, তার মধ্যে সবচেয়ে ভাগ্যবান হচ্ছে কে? শ্রী শাক ব্যঞ্জন, শ্রী দিয়ে কথা বলছেন, শ্রী শাক ব্যঞ্জন পুনঃ পুনঃ যাহা প্রভু করেন গ্রহণ, বারবার প্রভু সেটা গ্রহণ করছেন। এই যে শাক গ্রহণ করছেন, এত শাকেতে দেখিয়া শাকেতে দেখিয়া বড় প্রভুর আদর, প্রভু শাকে এত আদর করছেন। হাসেন প্রভুর সব অনুচর, প্রভুর যত সব অনুচর হাসেন, প্রভুর যত সব, মানে শাক খাচ্ছে লোকটা, এত নানান রকম খাবার রয়েছে সেগুলো বাদ দিয়ে, কত মিষ্টদ্রব্য রয়েছে সেগুলো বাদ দিয়ে তিনি শাক খাচ্ছেন। এখানে তার বৈষ্ণবোচিত ভাবনাটাও, চৈতন্য মহাপ্রভুর যে একদম লোয়ার জায়গায় রয়েছেন, দিন হিসেবে আছেন, এখানেও শাকপ্রীতিটা তার দেখার জিনিস। এবারে দেখুন, শাকের মহিমা প্রভু সবারে কহিয়া ভোজন করেন প্রভু ঈষৎ হাসিয়া। প্রভু চৈতন্য মহাপ্রভু শাকের নানান গুণাগুণ বলতে থেকে শাকগুলো খাচ্ছেন। প্রভু বলে, এই যে অচ্যুতা শাকের নাম, একটা শাকের নাম অচ্যুত শাক, আমরা সে শাক কখনো খেয়েছি বলে মনে করি না, কিংবা যা খেয়েছি সেটার নাম হয়তো অচ্যুত না বলে অন্য কিছু জানি। আমার ধারণা আমার গোকিনাকে জানে। ইহার ভোজনে হয় কৃষ্ণে অনুরাগ। ভাবা যায় চৈতন্য মহাপ্রভু তো সব জায়গায় কৃষ্ণ দেখতে পান, কাজেই তিনি বলছেন যে এই অচ্যুত শাক খেলে কৃষ্ণে অনুরাগ হবে। আর লক্ষণীয়, অদ্বৈত মহাপ্রভু যিনি, মানে নিত্যানন্দ অদ্বৈত মহাপ্রভু যিনি অদ্বৈত গোস্বামী, তার ছেলের নাম কিন্তু অচ্যুতানন্দ, এটাও ভাবার জিনিস। ইহার ভোজনে হয় কৃষ্ণে অনুরাগ। পটল বাস্তুক কাল শাকের ভোজন, আমি একটু আগেই কিন্তু এই নামগুলো বলেছি রঘুনন্দন থেকে, তার মানে রঘুনন্দনের আগেই এগুলো প্রচলিত, যা বাংলা ভাষায় বলছেন বৃন্দাবন দাস। পটল বাস্তুক কাল শাকের ভোজন, জন্ম জন্ম বিহরয়ে বৈষ্ণবের শনে। আর কি? শালিঞ্চা হেলঞ্চা শাক ভক্ষণ করিলে
আরোগ্য থাকোয়ে তারে কৃষ্ণ ভক্তি মিলে। এই মতো শাকের মহিমা কহি কহি ভয়ন করেন প্রভু পুলকিত হই। আমি বৈষ্ণববাড়ির মানুষ তো এটা না বলে পারলাম না যে এত শাকের মহিমা। এমনিতেই সাধারণভাবে শাক এবং শুক্তো মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ছিল, এবং এমনকি চৈতন্য চরিতামৃতে পর্যন্ত আছে যে শুক্তায় যে সুখ প্রভুর নহে পঞ্চামৃতে। বলে পঞ্চামৃত খাওয়ালেও প্রভুর অত ভালো লাগে না, উনি শুক্তো খেতে যত ভালোবাসেন, শাক খেতেও কত ভালোবাসেন সেটা আমরা দেখলাম। আর সামান্য একটা কথা বলে আমি ছেড়ে দেবো। আর কথা হচ্ছে নরক চৌদাস। নরক চৌদাসের কথা আমি নরকাসুরের কথা আগে বলেছি। আপনারা জানবেন যে বরাহ অবতারের সময়, যখন বরাহ অবতার হয়েছিল, তখন ভগবান বিষ্ণু তিনি বরাহ এই চেহারা নিয়ে, এবং তার একদন্ত, একটা মাত্র দাঁত, এটা আমি বরাহ অবতার বলার সময় যদি এখানে ট্যাগ করে দেয় ভালো হয়, যে এই বরাহ অবতার যখন হয় তখন তার একটি মাত্র একদন্ত, ঋগ্বেদে আছে এমুষ, সেই বরাহ, আদি বরাহ বলা হয় তাকে। যাই হোক, তার একদন্ত, একটাই মাত্র স্নাউট, তার সঙ্গে একটা দন্ত, তার যে মুখটা, এই দাঁতে করে তুলে আনছেন পৃথিবীকে রসাতল থেকে। হ্যাঁ, এবং কালিদাস বর্ণনা করেছেন, সেটা আমি বরাহ অবতারের সময় বলেছি, যে রসাতলাদ রসাতলাদ আদি ভবেন পুংসা ভুব প্রযুক্তোদ বহন ক্রিয়ায়া অস্যাচ্ছমম্ভ প্রলয় প্রবৃদ্ধম মুহূর্ত বক্ত্রাভরণং বভূব। এই যে কি মজাদার শ্লোক, সেটা আমি আগে ব্যাখ্যা করেছি, আজকে অত বলবো না, এই কারণে যে দেখুন ভার হয়ে যাবে এটা। ব্যাপারটা হচ্ছে যখন উঠাচ্ছেন, এর মধ্যে একটা, পৃথিবী তো ভগবানের অন্যতমা শক্তি, অন্তরঙ্গা শক্তি। লক্ষ্মী যেরকম ভগবান বিষ্ণুর স্ত্রী, ভূমি তিনিও কিন্তু ভগবান বিষ্ণুর স্ত্রী, যার জন্য ভূমি লক্ষ্মীও বলে অনেকে। ভূ, এই যে ভূমি, ভূ, সেটাও তার স্ত্রী কিন্তু। ফলে এই যে রসাতলে চলে গেলেন, সিরিয়ালে দেখায় না আরেকবার বিয়ে হয়, রসাতলে চলে গেলেন, সেই রসাতল থেকে পৃথিবী উদ্ধার করার সময় এমন একটা ঘটনা ঘটল যেখানে তার সঙ্গে একটা মিলন হয়ে গেল, যেটা কালিদাস পর্যন্ত স্বীকার করছেন। বলছি, যখন ওঠাচ্ছেন রসাতলাদ আদি ভবেন পুংসা, হ্যাঁ, ভুব প্রযুক্তোদ্ধরণ ক্রিয়ায়া, এই যে প্রযুক্ত উদ্ধরণ ক্রিয়ায়া, এই উদ্ধরণ মানে কিন্তু বিবাহ আদি না, বিবাহ ইতি বজ্জতে, বলছি যেন তার নতুন বিয়ে হলো একবার। বিবাহ যদি হয় সেটা রমণে সম্পূর্ণ হয়। এবং আমাদের যে বরাহ অবতারের যে স্টোন পিলার ইনস্ক্রিপশন যেটা পাওয়া গেছে, স্টোন, সেখানে এই যে ছোট্ট একটা মূর্তির দাঁতের সঙ্গে লেগে আছে বরাহের, তার মুখখানা এমন উজ্জ্বল এবং সুন্দর যে এই স্টোনের ওপরে কাজ করেছেন, এই প্রস্তরের উপরে কাজ করেছেন আর্কিওলজির লোকেরা, তারা বলেছেন যে এই মুখখানা এতই সুন্দর যেন করয় মা মুক্ত বিবাহ কৌতুক, যেন বিবাহের জন্য প্রস্তুত হয়েছেন তিনি। এত মিষ্টি লাগছে তার মুখখানা, পৃথিবীকে ধরে তুলছেন তিনি, কিন্তু একদম যৌবনবতী রমণীর একটা চেহারা দিয়ে তাকে তোলা হচ্ছে, প্রস্তরে সেইভাবেই আঁকা আছে, তৈরি করা হচ্ছে। এখন এই যে ঘটনাটা ঘটলো, অনেকেই ভাবলো, এবং এখানে অসম্ভব সুন্দর করে যে মিলন যে হলো, সেটা কালিদাস বলছেন অস্যাচ্ছমম্ভ প্রলয় প্রবৃদ্ধম। প্রলয়কালের যে জলের, সমুদ্রের যেরকম জলোচ্ছ্বাস তৈরি হয়, তাতে যে থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ বাবলস যেটা ওপরে, সেটা যেন তার লজ্জাবস্ত্রের মতো হয়ে দাঁড়ালো চারদিকে।
তাদের মিলন হলো, অসাধ্যম্ভ। যাই হোক, আমি ডিটেলসে আগেই সব বলেছি। এখন এই যে মিলনটা হলো, অনেকেই বলেন পরবর্তীকালে যখন কৃষ্ণের অবতার হয়েছে, কৃষ্ণ যখন মানুষ রূপে এবং দ্বারকায় যখন তিনি আছেন, তখন অবধারিতভাবে তার ঐশ্বর্য প্রকাশ হচ্ছে। বৃন্দাবন লীলায় ঐশ্বর্যের কোনো স্থান নেই, এখানে ঐশ্বর্যের প্রকাশ হচ্ছে। সেই প্রকাশ হওয়াটা ব্যাপার এইরকম ছিল যে নরকাসুর প্রাগজ্যোতিষপুরের মানুষ অনেকেই মনে করেন সেটা আসাম। সেই নরকাসুর যে তাকে মারা যাচ্ছে না, হি বিকেম ইনভিনসিবল, তাকে কেউ মারতে পারছে না। তারপরে দেবতারা খবর নিলেন যে এত লোকজন মেয়েদের হরণ করে আনছেন তিনি, এইসব নরকাসুর। অতএব সেই ব্যাপারটা যেটা দাঁড়ালো যে নরকাসুরকে বধ করার জন্য শেষ পর্যন্ত কৃষ্ণের কাছেই একটা এলো, এবং তিনি অদিতি অর্থাৎ দেবমাতা অদিতির কুণ্ডলটা পর্যন্ত ছিনিয়ে নিয়ে গেছেন এই নরকাসুর। এটা সবচেয়ে বড় রাগের কারণ ছিল, দেবমাতা তার কুণ্ডল ছিনিয়ে নিয়ে গেছেন। আর শত শত নরনারী তিনি হরণ করে নিয়ে এসেছেন, এসে একটা জায়গায় রুদ্ধ করে রেখেছেন। কৃষ্ণ চললেন এবং লক্ষণীয় তার সঙ্গে সত্যভামাও যাচ্ছেন। তার আর একটা কারণ আছে, সেটা আর একটা গল্প, সেটা পরের কথা, পরে কোনোদিন সেই গল্প বলবো। সত্যভামাও যাচ্ছেন যে স্বর্গে যখন যেতেই হবে একেবারে অদিতির কুণ্ডলটা উদ্ধার করে তারপরে একেবারে নিয়ে যাব, একেবারে স্বর্গে যাব। স্বর্গে যাবার তার কারণটা কি সেটা পরে একদিন গল্পে বলবো। সেটা অসামান্য সুন্দর গল্প, সত্যভামা যেভাবে পারিজাত মঞ্জুরি চেয়েছিলেন আর কি, সেটা থাক। কিন্তু সত্যভামা কৃষ্ণের সঙ্গে যাচ্ছেন গরুর বাহনে, এবং এমন এমন নাটক আছে, নরকাসুর বিজয় ব্যয়োগ বলে একটা নাটক আছে ধর্মসূরি, সেখানে সত্যভামা যুদ্ধও করছেন দেখছি। ওটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে বলে মনে হয়। সত্যভামা কোনো যুদ্ধ করেননি, কিন্তু নরকাসুরকে বধ করলেন কৃষ্ণ, এবং সেখান থেকে প্রচুর যা যা সম্পত্তি পেলেন আর কি, সেগুলো বেশিরভাগ চলে গেল কিন্তু দ্বারকায়। দ্বারকায় তখন নির্মাণ চলছে, কাজেই সেখানে দিয়ে খুব ভালোই সুযোগ হলো যে সেগুলোকে দিয়ে দ্বারকার অলঙ্করণটা, এক নতুন পুরী তৈরি হচ্ছে, তার অলঙ্করণটাও বেশ ভালোভাবে হলো। প্লাস নরকাসুর মারা গেলেন, প্লাস যেসব মেয়েদের রুদ্ধ করে রেখেছিলেন তারা অনেকেই অপ্সরা গোছের, অনেকেই লক্ষণীয় হচ্ছে কৃষ্ণের যে ওই 1008 কিংবা 1080 এরকম ধরনের তার মহিষী ছিল বলা হয়, এরা সব এই নরকাসুরের রুদ্ধ গুহার মধ্যে ছিল। তাদেরও কিন্তু কৃষ্ণ যেভাবেই হোক পাঠিয়ে দিয়েছিলেন দ্বারকায়, এবং অনেকেই মনে করেন তাদের বিবাহ হয়েছিল কৃষ্ণের সঙ্গে। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে নরকাসুরকে যেদিন বধ করেছিলেন সেই দিনটা নাকি বাংলায় যেটা ভূত চতুর্দশীর দিন, সারা ভারতবর্ষে সেটাকে নরক চতুর্দশী বলে, যেটাকে ওরা সাধারণ ভাষায় বলে নরক চৌদাস। এই হলো আর একটা হিস্ট্রি। তাহলে এই যে নরককে নিবারণের জন্যে বলেছিলেন রঘুনন্দন, সেটা কিন্তু এখানেও একটা খাটে যে নরককে নিবারণ করা হয়েছে এই দিন, অর্থাৎ তাকে মেরে ফেলা হয়েছে এই দিন, এই ভূত চতুর্দশীর দিনে। আমার এইটুকু বক্তব্য।